আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে তোমাদের চ্যাপ্টার 4 ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 অর্থাৎ বৃত্ত বা সার্কেলটা পড়াতেছিলাম। সো ওইখানে তোমাদের কয়েকটা জিনিস আমি দেখাইছি। আমি বলছিলাম যে কোনো একটা নতুন জিনিস শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি ওই জিনিসটার সংজ্ঞাটা জানা লাগে, তারপর হচ্ছে সমীকরণগুলো জানা লাগে, যেমন সরলরেখার ক্ষেত্রে আমরা দেখছিলাম। এরপরে সো সেই অনুযায়ী আমরা কী করছিলাম, ওইখানে তোমাদের বৃত্তের সংজ্ঞা পড়ছিলাম সঞ্চার পদ দিয়ে, ওখানে দুইটা সংজ্ঞা পড়ছিলাম। এরপর হচ্ছে তোমাদের বৃত্তের কয়েকটা সমীকরণ দেখছি, তোমাদের মোটামুটি মেবি 3-4টা সমীকরণ দেখা হয়েছে। এরপরে হচ্ছে তোমরা কিভাবে একটা বৃত্তের সমীকরণকে চিনবে বা আইডেন্টিফাই করবে আর কি। সো ওইখানে কয়েকটা বিষয় দেখেছিলাম ওইটা নিয়ে। এরপর হচ্ছে তোমাদের কি বলে বৃত্তের যে মানে সমীকরণের যে সাধারণ সমীকরণের যে ধ্রুবকগুলো ছিল, যেমন তোমাদের -g ছিল, -f ছিল, তারপরে তোমাদের c ছিল, বা তুমি বলতে পারো যে g-f-c ছিল, ওইগুলা দিয়ে আর কি ওগুলো বিভিন্ন মানের জন্য বৃত্তটা কীরকম হয়। যেমন তোমাদের দেখাইছি ওখানে প্লাস ছিল, মাইনাস ছিল, 0 ছিল, এরকম মান ছিল। সো বিভিন্ন মান নিয়ে আমরা দেখাইছি যে বৃত্তের কেন্দ্র কোথায় হয় বা মূলবিন্দু বৃত্তের কোথায় হয়, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম। সো আজকে হচ্ছে আমরা এরপর থেকে দেখব, মানে বৃত্তের যেহেতু আমাদের 4টা এখনও বৃত্তের সমীকরণ আমাদের শেষ হয় নাই, শেখা শেষ হয় না, যদিও তোমরা যেগুলো শিখছো ওইগুলো দিয়ে তোমরা সব অঙ্ক করে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে আরও কয়েকটা সমীকরণ আমরা শিখি। যেমন দেখো, লাস্ট ক্লাসে যদি আমি এরকম কিছু শিখেছিলাম তোমাদের, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 আর কি। এটা ছিল আমাদের বৃত্ত। সো এখানে এটা হচ্ছে 4.1। সো এখানে প্রথমত বা এটা ছিল সার্কেল আর কি। সো এখানে আমরা 1 নাম্বার যে সমীকরণটা দেখছিলাম বৃত্তের, সেটা ছিল এরকম। ধরো তোমাদের যদি একটু মনে থাকে, মোটামুটি আমরা 4টা বৃত্তের সমীকরণ শিখছিলাম। সো এখানে ধরো এরকম একটা বৃত্ত আছে। সো একদম তোমাদের বৃত্তের যে সরল সমীকরণটা ছিল বা সবচেয়ে সহজ সমীকরণ যেটা ছিল, সেটা ছিল এরকম। ধরো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর কি। কালো কলমটা নেই, কালো কলম কোথায়? আচ্ছা দেখো, এরকম যেমন আমরা বৃত্তের একদম সরল সমীকরণ বা সহজ সমীকরণ যেটা ছিল সেটা ছিল এরকম, যেমন এইরকম ছিল। আমি বৃত্তটা আগে একটু আগে এঁকে নিলাম। তো এটা হচ্ছে তোমাদের x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। এটা হচ্ছে আমার ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে 0, মানে মূল বিন্দুতে বা 0 বিন্দু। আর বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার কেন্দ্র থেকে পরিধি বিন্দু যে দূরত্বটা, এটা ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এগুলো r। তাহলে আমরা বলছিলাম এই বৃত্তের সমীকরণ হয় এরকম। যদি বৃত্তের কেন্দ্র হয় হচ্ছে মূল বিন্দুতে বা 0 বিন্দুতে, আর বৃত্তের ব্যাসার্ধ হয় r, তাহলে বৃত্তের সমীকরণ হবে x² প্লাস y² = r²। এটা ছিল আমাদের প্রথম সমীকরণ বা সরল সমীকরণ বা বৃত্তের সবচেয়ে সহজ সমীকরণ বলতে পারো আর কি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, বৃত্তের কেন্দ্র তো সবসময় তোমাদের মূল বিন্দুতে বা 0 বিন্দুতে থাকবে না। সো এটা 0 বিন্দুতে না হয় অন্য কোথাও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এরকম শিখছিলাম, যেমন 2 নম্বর একটা যদি দেখো, 2 নম্বর বৃত্তের সমীকরণ যেমন এরকম। আচ্ছা আগে আমি একটু ছোটো করে আঁকি। আমার x প্রাইম, এটা আমার y প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমার 0 বিন্দু আর কি। সো এখানে তোমাদের এরকম ছিল যে আমার বৃত্তের কেন্দ্রটা এখানে মূল বিন্দুতে না। ধরো এখানে একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে। সো দেখো এই যে বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার এইটা। সো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এটাকে আমি বললাম c। ঠিক আছে। সো এখন দেখো এইখানে প্রথমে যে ছিল, এখানে কিন্তু বৃত্তের কেন্দ্র আমার মূল বিন্দুতে ছিল, কিন্তু এখানে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু নয়, কারণ মূল বিন্দু তো এইখানে। সো এখানে কি আমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে বা মূলবিন্দু হচ্ছে বৃত্তের বাইরে। ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিয়েছিলাম যে যদি আমি
এই বৃত্তের কেন্দ্র হয় এইচ কমা কে, এইচ কমা কে যে কোনো একটা মান এইচ কমা কে আর কি, তাহলে আর এটার ব্যাসার্ধ হয় এরকম আর, দেখো ব্যাসার্ধ আর, আর এটার কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। এইচ কমা কে মানে যে কোনো সংখ্যা, ধরো 2,3 বা -5,2 বা যা যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নয়। তাহলে এই বৃত্তের সমীকরণে আমরা শিখছিলাম এরকম x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম হ্যাঁ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। হ্যাঁ, এই যে কেন্দ্রটা দিয়ে আমি এখানে দেখছিলাম এরকম। হ্যাঁ, সো এটা দিয়ে এটা আসা যায়, যেমন দেখো এখানে কেন্দ্র যদি তুমি 0 বসে দাও, এইচ আর কের মান 0 বসে দাও, তাহলে এই সমীকরণটাই দেখো চলে আসে। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে তোমাদের ছিল বৃত্তের দ্বিতীয় সমীকরণ। সো এগুলোর প্রমাণ আমরা দেখাইছিলাম খুব ভালোভাবেই। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার ছিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণটা, মানে যেটাকে আমরা বলছিলাম হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন মানে বৃত্তের কেন্দ্রে ধরো এইচ কমা কে এর পরিবর্তে আমি অন্য কিছু দিতে চাচ্ছি। সো ধরো এটাও একটু ছোট করে রাখি। এটা হচ্ছে আমার 0,0 বিন্দু। সো ধরো এখানে আমার একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে। সো এই বৃত্তে দেখো এটা কিন্তু আমার মূল বিন্দুতে না, বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন আমি বললাম মানে আগের মতো এটা 2 নম্বর সমীকরণ মতো, তবে এইচ কমা কে এর পরিবর্তে আমরা কেন্দ্র নেব হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস এফ। এটা কেন্দ্র যদি হয় তোমার মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে তোমাদের এরকম, যেমন এটা হচ্ছে আমার ব্যাসার্ধ ধরো, সো এটা হচ্ছে আমার আর, তাহলে আরটা ছিল এরকম তোমাদের আর ইকুয়াল টু আমরা যতটুকু জানি যে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। যদি এরকম কেন্দ্র হয় মাইনাস জি কম মাইনাস এফ, আর ব্যাসার্ধ হয় হচ্ছে তোমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এই বৃত্তের সমীকরণ হয় এরকম তোমাদের আমি দেখাইছিলাম। এটা সবচেয়ে সুন্দর আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সো এটা ছিল আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সমীকরণ। কেন? কারণ হচ্ছে আমরা এই সমীকরণ থেকে সবগুলো সমীকরণে যেতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের এইখানে আমরা যদি এই সমীকরণ দিয়ে ম্যাথ করি, তাহলে কি আমরা 2-3 লাইন আগে ম্যাথটা শেষ করতে পারি। যেমন তুমি যদি আগের তোমাদের সূত্রটা দিয়ে করতে পারো, এইচ কমা কে দিয়ে করো, তাহলে এটা দিয়ে করতে পারবা, বাট ওইখানে তোমার ক্যালকুলেশনটা একটু বড় হয়, বাট এইখানে ক্যালকুলেশন অনেক ছোট হয়। আর এখানে দেখো এটা দিয়ে আমরা অনেক কিছু মোটামুটি সামনে শিখবো, ইভেন প্রিভিয়াসলি আমরা শিখে আসছি যে এখানে দেখো ধ্রুবপদ যেগুলো আছে, জি আছে, এফ আছে, সি আছে, এগুলো বিভিন্ন মানের জন্য আমার বৃত্তটা কি বিভিন্ন রকম হয়। সো এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি, এই জন্য এটাকে আমি বলছি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। সো এরপর 4 নম্বরে একটা শিখছিলাম, তোমাদের যদি মনে থাকে একদম লাস্টে। সো এটা চলে এরকম, ধরো এটা আমার একটা বৃত্ত, তো এটা যদি বৃত্ত হয় তাহলে এইরকম ছিল যে ধরো এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র সি। এখন আমি বলে দিলাম যে দেখো এই কেন্দ্র দিয়ে যদি আমি তোমার এই দুইটা প্রান্তকে যোগ করে দিই, মানে কেন্দ্র দিয়ে, তাহলে এটা কী হবে বৃত্তের পরিধি। সো এখানে এটা যদি বৃত্তের পরিধি হয়, ধরো পরিধি তোমার দুই প্রান্তে দুটো বিন্দু দেওয়া আছে আর কি, ঠিক আছে, এ আর বি। হ্যাঁ, সো এটা একদম বলতে পারো যে বৃত্তের পরিধির প্রান্তবিন্দু, মানে এ আর বি হচ্ছে তোমার এই পরিধিটার প্রান্তবিন্দু। সো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এরকম x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এরকম x2 y2। সো শুধু এটা এই বরাবরই না, দেখো আমি যদি এইরকম বরাবর টানি কেন্দ্র দিয়ে, এটাও কিন্তু পরিধি হবে। এরকম যদি থাকি তাহলে এটাও কি পরিধি হবে। অনেকগুলো তুমি পরিধি আঁকতে পারবা, বা সরি অনেকগুলো ব্যাস তুমি আঁকতে পারবা, মানে বৃত্তের কেন্দ্র দিয়ে আর কি, বুঝতে পারছো? সো আমি জাস্ট কেন্দ্র দিয়ে যতগুলো, কেন্দ্র ছাড়া সবগুলোকে আমরা জ্যা বলছি। সো কেন্দ্র দিয়ে যেটা যায় হচ্ছে সবচেয়ে বৃহত্তম জ্যা। সো যখন তুমি এরকম কেন্দ্র দিয়ে টানবা, ওইগুলোকে আমি বৃহত্তম জ্যাকে কী বলে, ব্যাস বলে। সো ওই যে আমার ব্যাসটা হইতেছে আর কি, ওই ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। সো যদি তোমার বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারবো, অবশ্যই বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তাহলে সেটা আমরা শিখছিলাম এরকম, তোমাদের এটা সহজ ছিল, এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস
y মাইনাস y1 যদি তোমাদের মনে থাকে ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম ছিল হচ্ছে আমাদের, তোমরা বলতে পারো এটা হচ্ছে যদি পরিধির তোমার কি বলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে, সরি এটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে। হ্যাঁ, মাথায় রাখো, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো এইভাবে। হ্যাঁ, সো এই ছিল আমাদের মোটামুটি 4টা সমীকরণ যেগুলো আমরা ভালোভাবে দেখছিলাম, মোটামুটিভাবে দেখছিলাম আর কি। সো আরও কিছু পড়া যেত এই সম্বন্ধে, তবে আমাদের আরও অনেক কিছু শেখা লাগবে। সো তাহলে দেখো আমি কি করি, যেহেতু 2-3টা সমীকরণ তোমাদের বা 4টা সমীকরণ মধ্যে শিখেছি, আমাদের আরও 2-3টা সমীকরণ শেখা লাগে আর কি, শিখতে হয়, না শিখলেও হয়, তবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো এরকম, যেমন বৃত্তির 5 নং সমীকরণের ক্ষেত্রে, আর বৃত্তির সমীকরণ ছাড়াও তোমাদের আরও কিছু জিনিস শেখার বাকি আছে, যেমন তোমাদের ওই যে লাস্টে যে আমি সি দিয়ে দেখা যেমন সি 0 হলে কী হয়, সি ইকুয়াল টু প্লাস হলে কী হয়, মাইনাস হলে কী হয়। সো ওই বিষয়গুলো তোমরা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারো না, কারণ আমি বলছিলাম যে তোমার একটা টপিক শেখার পরে আমরা ওইটা শেখাবো আগে। ঠিক আছে, সো মানে একটা বৃত্তের সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান, সো ওইটা আমি পরে শেখাবো। আগে তোমাদের আর কয়েকটা সমীকরণ দেখাইনি, যেমন দেখো 5 নম্বর সমীকরণ শেখার আগে তোমরা যদি সরলরেখা একটা জিনিস মনে থাকে এরকম, যেমন সরলরেখা থেকে আমরা একটা জিনিস জানতাম, ধরো এখানে আমার যে কোনো দুইটা সরলরেখা দেওয়া আছে, মানে দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। সো দুইটা, এই ধরো একটা সরলরেখা, এই ধরো একটা সরলরেখা। সো এটা যদি হয় আমার, ধরো 1 নং সরলরেখা, এটার সমীকরণ দেওয়া ছিল এরকম যে an(x) প্লাস b(y) প্লাস c1 ইকুয়াল টু 0। ধরো এটা আমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে বা একটা সরলরেখা দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, এটা সমীকরণ দেওয়া আছে এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কত 0, এরকম দেওয়া ছিল তোমাদের মনে থাকে। সো দেখো এই দুইটা সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল না, এখন যদি তারা সমান্তরাল না হয় তাহলে অবশ্যই আমরা জানি তারা কোথাও না কোথাও কিন্তু পরস্পরকে ছেদ করবে। সো এই যে একটা বিন্দু তারা কি পরস্পরকে ছেদ করছে, সো কারণ তারা সমান্তরাল না হলে অবশ্যই তারা পরস্পরকে কিন্তু অবশ্যই ছেদ করবে। সো দেখো এই যে আমরা ছেদ বিন্দুটা পাইলাম। সো এখন দেখো এই ছেদ বিন্দু হচ্ছে, ধরো আমি ধরলাম এটা সি বা জি যে কোনো কিছু আছে, এটাকে আমরা বলছি ছেদবিন্দু, মানে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু। ঠিক আছে, সো এখন ছেদবিন্দু তোমরা তো বের করতে পারো, কারণ ছেদবিন্দু আমি জানি যে দুইটা সরলরেখাকে সমাধান করে তুমি এক্স আর ওয়াই মান বের করলে আমার কি হবে, ছেদবিন্দু বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে, আমরা কিন্তু জানি যে এই দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ আমরা বের করতে পারি, মানে এই ছেদবিন্দু দিয়ে যদি অন্য সরলরেখা যায় বা অন্য যে কোনো সংখ্যক সরলরেখা যাক না কেন, আমরা ওই সরলরেখা সমীকরণ বের করতে পারি। ঠিক আছে, সো এটাই আমরা দেখছি, যেমন এরকম ছিল যে মানে দেখো এরকম তোমাদের যদি এরকম একটা সরলরেখা যেতে পারে, তারপর এরকম যেতে পারে, এগুলো তোমাদের আমি শিখাইছি, মানে এরকম অসংখ্য সরলরেখা কিন্তু এই দুটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যেতে পারে বা এইভাবে যেতে পারে, সমস্যা নাই, বা এইভাবে যেতে পারে, এভাবে যেতে পারে। সো আমরা এটা শিখছি যে দুইটা বিন্দুর ছেদবিন্দু এরকম কি আমার অসংখ্য সরলরেখা যেতে পারে। সো এই অসংখ্য সরলরেখাকে আমি বলে দিলাম 3 নং সরলরেখা। সো দেখো এই অসংখ্য সরলরেখা বা 3 নং সরলরেখার সমীকরণ কিন্তু আমরা বের করতে পারি আর কি। ঠিক আছে, বা পাওয়া সম্ভব। সো এই অসংখ্য সরলরেখার সমীকরণকে কিন্তু আমরা যে একটা সরলরেখার সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে এরকম, দেখো তোমার যদি মনে থাকে যে আমরা একটু মনে করে দিচ্ছি যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী ছেদবিন্দু অসংখ্য, ধরো অসংখ্য, কারণ অসংখ্য সরলরেখা যেহেতু অসংখ্য সরলরেখার সমীকরণ সেটা ছিল এরকম যে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2,
ইকুয়াল টু 0 এরকম ছিল। অথবা তুমি লিখতে পারো যে সরলরেখা 2 প্লাস কে ইন্টু সরলরেখা 1 ইকুয়াল টু 0, ঠিক আছে, এরকম ছিল। সো এই দুইটার ভিতরে তুমি যেটা ইউজ করো না কেন আমরা এই 3 নম্বর সরলরেখা সমীকরণ বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই এখানে আমাদের একটা শর্ত ছিল, শর্তটা ছিল এরকম, শর্ত ছিল কে ইজ নট ইকুয়াল টু 0, এখানে কে শূন্য হতে পারবে না, ঠিক আছে। কেন শূন্য হতে পারবে না? দেখো কে এর বিভিন্ন মানের জন্য কিন্তু আমরা এই বিভিন্ন সরলরেখাগুলো পাবো, মানে 3 নং তো একটা সরলরেখা না, অনেকগুলো সরলরেখা। সো কে এর এক একটা মানের জন্য আমি এক একটা সরলরেখা পাবো আর কি। সো কে যদি শূন্য হয় তাহলে ঝামেলাটা হয় কি, দেখো এই পুরোটা শূন্য হয়ে যাবে, তাহলে কিন্তু আমার এই 3 নং সরলরেখাটা কিন্তু দেখো 1 নং সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে। বা দেখো এখানে যদি কে শূন্য হয়ে যায় তাহলে দেখো আমার এইটা পুরোটা শূন্য হয়ে যাবে, তাহলে আমার 2 নং সরলরেখাটা কিন্তু এই 2 নং সরলরেখাটা কি আমার এই 3 নং সরলরেখা হয়ে যাবে। বা দেখো 3 নং সরলরেখাটা 2 নং সরলরেখার সাথে মিশে যাবে, বা 3 নং সরলরেখাটা 1 নং সরলরেখার সাথে মিশে যাবে, বা একই সরলরেখা হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো। সো এটা আমাদের যদি মনে থাকে তাহলে এবার আমরা তোমাদের বৃত্তের 5 নম্বর সরলরেখার সমীকরণ কিন্তু শিখতে পারবো। আসলে ঘটনাটা এরকমই হবে, যেমন দেখো এরকম। সো ওরা বলে এরকম, এটা যদি আমার হয় 5 নং আর কি, 5 নম্বর, মানে একটি বৃত্ত ও ওরা বলে যে একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি। এরকম বলে যে একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। সো ও তোমাকে কি করছে, ধরো দুইটা সমীকরণ দিচ্ছে, একটা দিচ্ছে বৃত্তের, ধরো এরকম, ধরো একটা দিচ্ছে বৃত্তের, বৃত্ত এটার সমীকরণ দেওয়া আছে এরকম, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, ধরো এটা আমার 1 নং বৃত্তের সমীকরণ। আর একটা সরলরেখা দিচ্ছে এরকম, ধরো একটা সরলরেখার সমীকরণ দিচ্ছে, এটা দিচ্ছে এরকম, যেমন ধরো lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 আর কি, ঠিক আছে, এরকম দেওয়া আছে। সো এটা হচ্ছে lx my, মানে এগুলো হচ্ছে ধ্রুবক, l m n এগুলো ধ্রুবক আর কি, ঠিক আছে। সো এটা জানি m এখানে ঢাল না, এই বিড়াল, আচ্ছা যাই হোক। সো তোমাকে আমাকে কি করছে যে একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে আর হচ্ছে একটা সরলরেখার সমীকরণ দিচ্ছে। এখনও বলছে যে এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এখানে যেমন দুইটা সরলরেখা ছিল আগে আমরা যেটা শিখেছি, সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে, এখানে বলছে হচ্ছে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো ঘটনা একই বা মেইন কনসেপ্ট আমাদের একই। ধরো আমি যদি একটু আঁকার চেষ্টা করি, যেমন ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা ধরো আমার এই 1 নং বৃত্তটা আর কি, ঠিক আছে, আমার যেটা সমীকরণ আমাকে দিয়ে দিছে কালোটা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার একটা বৃত্ত বা বৃত্তের যে বৃত্তের সমীকরণ দিচ্ছে ওই বৃত্তটা। আর একটা সরলরেখা ধরো এখানে এরকম, ধরো একটু অন্য একটা কালার নেই, ধরো আচ্ছা এটা কি দাগ আসে নাকি, মনে তো হয় না। ধরো এটা হচ্ছে আমার এই সরলরেখাটা আর কি, বা 2 নং সরলরেখাটা। সো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখাটা বা যেটা সমীকরণ আমাকে দেওয়া আছে। তাহলে 1 নং বৃত্ত পেলাম আর 2 নং আমি কি সরলরেখা পাইলাম বা আঁকলাম এখানে। এখন দেখো ওরা কিন্তু পরস্পরকে ছেদ করছে। হ্যাঁ, 1 নং বৃত্ত 2 নং সরলরেখাকে কিন্তু আমার ছেদ করছে। তাহলে এখানে দেখো তোমার ঘটনা কি হয়েছে যে আমার
তুমি বলতে পারবে যে এখানে 1 নং সরলরেখাটা 1 নং বৃত্তটা 2 নং সরলরেখা ছেদ করছে, অথবা 2 নং সরলরেখাটা 1 নং বৃত্তকে কিন্তু কি করছে, ছেদ করছে আর কি। সো দেখো এখানে ছেদ করছে, তাহলে কোথায় কোথায় ছেদ করলে দেখো, এই আমার এই বিন্দুতে, ধরো এই হচ্ছে এই বিন্দু আর এই হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে আর কি, ঠিক আছে। দেখো দুইটা বিন্দু ছেদ করছে আমার, তাহলে ছেদবিন্দু কিন্তু এখানে দুইটা, সরলরেখার বেলায় কিন্তু দুইটা সরলরেখার বেলায় আমার ছেদবিন্দু ছিল একটা, কিন্তু একটা বৃত্ত একটা সরলরেখার ক্ষেত্রে আমার ছেদবিন্দু হয়েছে দুইটা আর কি, ঠিক আছে। সো এ আর বি হচ্ছে আমার দুইটা ছেদবিন্দু। তাহলে আমি দেখো এখানে কি করব, যে আমার এই যে বৃত্ত আর এই সরলরেখার যে ছেদবিন্দু দুইটা আছে, এই তোমার ছেদবিন্দু দুইটা দিয়ে আমি কি করতে পারবো, যে একটা বৃত্ত আঁকবো, বা এই ছেদবিন্দু দেখো অসংখ্য বৃত্ত কিন্তু যেতে পারে। যেমন তোমাদের এখানে ছিল এরকম যে কি বলে, এখানে দেখো আমার সরলরেখার ক্ষেত্রেও কিন্তু আমার ছেদবিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা গেছে আর কি ছেদবিন্দু দিয়ে। সো সেমভাবে এখানে আমার যে দুইটা ছেদবিন্দু দিয়ে আছে, এই ছেদবিন্দু দিয়ে কিন্তু আমার অসংখ্য কি বৃত্ত যেতে পারে। সো সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আচ্ছা একটু অন্য কালার নেই। সো এখানে ধরো বিষয়টা এরকম, আমি কি করে এটাকে দুই ভাগে ভাগ করি সমান, তাহলে দেখো এভাবে আর কি। দেখো এই যে ছেদবিন্দু দুইটা আছে, এখান দিয়ে আমার কিন্তু অসংখ্য বৃত্ত দিতে পারে। সো এইরকম বৃত্তটা দেখো দুইটা ছেদবিন্দু দিয়ে কিন্তু আমার গেছে এইরকম আর কি। সো এটা একটা বৃত্ত হতে পারে আর কি, মানে এই সরলরেখার 1 নং বৃত্তের ছেদবিন্দু দুইটা দিয়ে আমার কি করে এরকম একটা বৃত্ত দিতে পারে, হ্যাঁ। সো এটা আমার ধরো 3 নং হতে পারে, কোনো সমস্যা নেই, বা এখান দিয়ে ধরো আরও বৃত্ত দিতে পারে। সো এই একটা বৃত্ত, এখন দেখো আমি যদি আরও বৃত্ত নেই, দেখো এই ছেদবিন্দু আরও বৃত্ত দিতে, তুমি কি করো, এই যে মধ্যবিন্দু আছে এটা আরেকটু উপরে নাও, তাহলে দেখো আবার আরেকটা বৃত্ত তুমি নিতে পারবা এরকম। দেখো এরকম অসংখ্য বৃত্ত কিন্তু দিতে পারে ছেদবিন্দু দিয়ে, এরকম। দেখো এটা আরেকটা বৃত্ত। সো তুমি আবার আরেকটু উপর নিলে কি আরেকটা বৃত্ত আঁকতে পারবা, বা নিচে নিয়েও কিন্তু আঁকতে পারবা এরকম, হ্যাঁ, ছেদবিন্দু দিয়ে যাবে। সো এখন যদি এরকম হয়, সো দেখো এরকম আমার যেটাই হোক, আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এই যে 1 নং বৃত্ত আর 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে কিন্তু আমার কি অসংখ্য বৃত্ত এরকম যেতে পারে। আমি এখানে জাস্ট দুইটা দেখাচ্ছি, মানে ছেদবিন্দু এ আর বি দিয়ে এরকম অসংখ্য আমার বৃত্ত কি যেতে পারে। তাহলে আমি এই অসংখ্য বৃত্তকে বলে দিলাম 3 নং বৃত্ত আর কি, বুঝতে পারছো। সো এখন দেখো আমরা এই যে অসংখ্য বৃত্তগুলো আছে, এটাকে আমি কি বললাম, এই অসংখ্য বৃত্তের সমীকরণ 3 নং সমীকরণ। তাহলে এই অসংখ্য বৃত্তের সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সো মানে কিভাবে নির্ণয় করতে পারবো, এটা সে আগের মতোই আর কি। তাহলে তুমি এরকম বলতে পারো যে 1 নং বৃত্ত আর 2 নং সরলরেখার ছেদবিন্দু বৃত্তের সমীকরণ হবে এরকম। দেখো আমি একটু বলে দিলে, যেমন এরকম যে 1 নং বৃত্ত 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এরকম দেখো, যে তুমি বলতে পারবে যে তোমার যে 1 নং যে বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে বৃত্ত, মানে এই 1 নং বৃত্তের সমীকরণ, এটা যে দেওয়া আছে এটা দিবা প্লাস কে ইন্টু সরলরেখা, একদম সহজ সরলরেখা, হ্যাঁ। সো এটার একটাই সমীকরণ আর কি, তোমার আগের মতো দুইটা না, হ্যাঁ। সো দেখো মানে এই বৃত্তের সমীকরণ ইন্টু কে ইন্টু সরলরেখা, মানে এই সরলরেখার সমীকরণ, এটাই হবে আমার 3 নং সরলরেখার সমীকরণ। সো বা এটা আবার 3 নং বৃত্তের সমীকরণ, সরি। সো এটা হচ্ছে আমার এরকম ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা হচ্ছে তোমার মানে লেফট সাইডটা লিখবা, তারপর হচ্ছে তোমার প্লাস কে ইন্টু তোমার এই সরলরেখার সমীকরণ lx প্লাস my প্লাস n, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার 3 নং, এটাই হচ্ছে আমার 3 নং সরলরেখা 3 নং বৃত্তের সমীকরণ। এখানে অবশ্যই শর্তটা আগের মতোই, শর্ত হচ্ছে আমার k ইজ নট ইকুয়াল টু 0,
এটা মাথায় রাখতে হবে। শর্ত হচ্ছে কে ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন সো এই 3 নং অসংখ্য বৃত্তের আমি সমীকরণ কিন্তু বের করতে পারবো। সো এই কে এর বিভিন্ন মানের জন্য আমি বিভিন্ন বৃত্ত পাবো বা এক একটা বৃত্ত পাবো এরকম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে 1 নং বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখার যে সমীকরণ আছে এটা লিখবা ইকুয়াল টু 0 লিখবা, তাহলে হবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। আর এখন অনেকে বলে ভাই যদি আমি উল্টা করে লিখি, মানে কে ইন্টু বৃত্ত লিখি বা তুমি সরলরেখা আগে লেখো প্লাস কে ইন্টু বৃত্ত লেখো, হ্যাঁ এটা লিখলেও হবে, কিন্তু কাহিনী হচ্ছে ভাই দেখো ঝামেলাটা হয় কখন, যখন আমি দেখো কে যখন সরলরেখার সমীকরণ দ্বারা গুণ করব, সরলরেখার সমীকরণটা কিন্তু ছোট, দেখো 1 2 3 মানে 3টা অংশ আছে, এটা কিন্তু এখানে দেখো 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5টা আছে আর কি। সো 5টার সাথে গুণ করা আর কি একটু কঠিন না, এই জন্য আর কি সরলরেখার সাথে কে গুণ করাই ভালো। সো মানে আমরা একটু ছোট করে লেখার জন্য এভাবে লিখি আর কি। ঠিক আছে, সো এখন দেখো যদি এটা বুঝো, সো এখানে কে এর মানটা 0 হতে পারবে না, এটাও তো বুঝতে পারছো। কারণ কে 0 হলে দেখো ঘটনাটা কী হয়, যদি কে 0 হয় তাহলে আমার এই পুরো অঙ্কটা 0 হয়ে যায়। 0 হয়ে গেলে এটা আমার কি 1 নং বৃত্তের সমীকরণ ছিল, এটা ছিল। তাহলে দেখো আমার এই যে 3 নং যে বৃত্ত আছে এটা কিন্তু আমার এই 1 নং বৃত্ত হয়ে যেতেছে। এখানে 3 নং বৃত্ত আমি আলাদা করে সমীকরণ পাচ্ছি না, মানে দেখো আমার 1 নং বৃত্তটাও কিন্তু এই সেতুবিন্দু দিয়ে গেছে, আবার কি 3 নং বৃত্তটাও কিন্তু এই এ আর বি সেতুবিন্দু দিয়ে গেছে, তার মানে কি তারা কিন্তু একই হয়ে যাবে, এই জন্য কে এটা শূন্য হতে পারে না আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার, মানে 3 নং বৃত্তটা কি 1 নং বৃত্তের সাথে মিশে যাবে, এরকম হচ্ছে ঘটনা। ঠিক আছে, সো এই হচ্ছে আমার, তুমি বলতে পারো যে এক নং বৃত্ত আর 2 নং সরলরেখার সেতুবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি। হ্যাঁ, এরকম হয়। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। তাহলে এখন দেখো, সো এখন যেহেতু কে এর মান এখানে শূন্য হতে পারবে না, আর কে এর বিভিন্ন মানের জন্য তোমরা হচ্ছে এখানে বিভিন্ন কি 3 নং বৃত্তের সমীকরণ পাবা আর কি। মানে কে এর মান আসলে শূন্য ছাড়া অন্য যে কোনো মান হতে পারে আর কি। কে এর বিভিন্ন মানের জন্য তুমি এক এক রকম ভিন্ন ভিন্ন মানে বৃত্ত পাবা আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ঘটনা। তার মানে তোমার 5 নং বৃত্তের সমীকরণ হচ্ছে একটা বৃত্ত ও একটি সরলরেখার সেতুবিন্দুগামী বৃত্তের এই সমীকরণ। হ্যাঁ, সো এখানে সেতুবিন্দু অবশ্যই 2টা। সো এই হচ্ছে ব্যাপার। আর তুমি দেখো ভাই এখানে শুধু এইটাই না, অনেকে বলে ভাই আরও বৃত্ত আঁকা যাবে না, ভাই অসংখ্য বৃত্ত আঁকা যাবে, এখানে কোনো সমস্যা নাই। যেমন তুমি আরও 2-1টা যদি দেখো এরকম আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো এই বৃত্তটাও কিন্তু আমার, দেখো এটা একদম এটার কাছাকাছি, তাও এটা কিন্তু আমার এই এ আর বি সেতুবিন্দু যাইতেছে আর কি, দেখতে পাইছো? এই বৃত্তটাও কিন্তু আমরা এখান দিয়ে যেতেছে, বা তুমি নিচে নিয়েও দেখবা যে এখান দিয়ে আসতেছে। সো এরকম অসংখ্য বৃত্ত কিন্তু যেতে পারে। সো তুমি মূল মানে মাঝামাঝি বিন্দুর উপরেও কেন্দ্র নিয়ে করতে পারো বা নিচেও করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা ছিল আমার 5 নং বৃত্তের সমীকরণ। আশা করি এটা বুঝতে পারছো। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কয়েকটা ম্যাথ আছে, তোমাদের দেখাবো না আমি। সো এরপর যদি তোমরা 6 নম্বর বৃত্তের সমীকরণ শিখতে চাও, সো এখন অনেকে বলে ভাই বৃত্তের ভেতরে আপনি সমীকরণ সরলরেখা কেন আসছেন, দুইটা মানে এখানে আমি যে দেখাচ্ছিলাম তোমাদের 2টা সরলরেখার সেতুবিন্দুগামী সরলরেখা, সো ঘটনাটা তো এরকম হতে পারে, 2টি বৃত্তের সেতুবিন্দুগামী বৃত্তের সমীকরণ এরকম হতে পারে না। সো ওইটা একটু দেখায়, যেমন 6 নাম্বার এরকম বলে ওরা যে 2টি বৃত্তের সেতুবিন্দুগামী বৃত্তের সমীকরণ, 2টি বৃত্তের বিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি। যদি হয় এরকম, দেখো ধরো তোমাকে 2টা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এইরকম ধরো একটা এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g on x প্লাস 2f on y প্লাস c on ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার একটা বৃত্ত। আর 2 নং আরেকটা বৃত্তের সমীকরণ, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, চলক তো আগের মতোই থাকবে, শুধু ধ্রুবগুলো চেঞ্জ হবে, প্লাস 2g2x প্লাস 2
f2y প্লাস c2, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার দুটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখন আমি যদি এই দুটা বৃত্তকে একটু আঁকি তাহলে দেখো কেমন দাঁড়ায়। ধরো এটা আমার 1 নং বৃত্ত, এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, এটা আমার 1 নং বৃত্ত। আর ধরো আরেকটা বৃত্ত আছে এরকম, একটু অন্য কালার নেই নাকি এক কালারে নেব, ঝামেলা বেশি হয় আর কি। ধরো এখানে আমার আরেকটা বৃত্ত আছে, আর এটা বেশি বড় হয়ে গেল আর কি, সেম সমান হলে ভালো হতো আর কি, দেখতে সুন্দর লাগতো। বাজে হয়ে গেল চিত্রটা। আচ্ছা তো যাই হোক, এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত আর কি। হ্যাঁ, সো এখন ঘটনাটা এরকম, ধরো এটা হচ্ছে আমার 1 নং বৃত্তে, মানে এই সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 1 নং বৃত্ত আর এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত। এখন কথা হচ্ছে ভাই, এই 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত কিন্তু পরস্পরকে দেখো দুইটা বিন্দু সেট করছে। কি কি বিন্দু? এই একটা এ বিন্দু সেট করছে আর একটা হচ্ছে আমার বি বিন্দু সেট করছে, ঠিক আছে। এরকম দেখো বুঝছো কিনা। সো এখন কথা হচ্ছে আমাকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, বা এমন অসংখ্য বৃত্তের সমীকরণ কি বের করতে হবে যেটা কিনা আমার 1 নং বৃত্ত 2 নং বৃত্তের ছেদবিন্দু দুটি দিয়ে যায়, বা এ আর বি বিন্দু দুইটা দিয়ে যায়। এ আর বি বিন্দু আমার ছেদবিন্দু, তাহলে দেখো সেটা কি হয়। দেখো 1 নং বৃত্ত 2 নং বৃত্তের ছেদবিন্দুগুলো আমার বৃত্তের সমীকরণ বের করতে হবে। সো এখন ঘটনাটা এরকম, দেখো সেটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। সো তুমি একটু মাঝামাঝি নাও, মানে এই জায়গাটার দেখো এরকম একটা বৃত্ত। দেখো এই বৃত্তটা কিন্তু আমার 1 নং বৃত্ত 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী দুইটা ছেদবিন্দু দিয়ে গেছে। সো এরকম অসংখ্য বৃত্ত আমি আঁকতে পারবো যেগুলো হচ্ছে 1 নং বৃত্ত এবং 2 নং বৃত্তের ছেদবিন্দু দিয়ে গেছে আর কি। সো এই যে বৃত্তটা গেল বা লাল বৃত্তটা আমি আঁকছি, সো এই বৃত্তটা ধরো আমার এটা হচ্ছে 3 নং বৃত্ত আর কি, ঠিক আছে। 3 নং। সো এই 3 নং বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে আর কি। সো এটা আসলে একদম তোমাদের ওই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল ওইটার মতো। দেখো এরকম বলে ওরা। সো এগুলো একদম ইজি, যে 1 নং বৃত্ত 1 নং ও 2 নং বৃত্তের ছেদবিন্দুগামী তোমার কি বৃত্তের সমীকরণ, বা অসংখ্য বৃত্তের সমীকরণ বললে সমস্যা হয় না, বৃত্তের সমীকরণ। সো এটা কি হবে, যেমন ওরা এরকম বলে যে বৃত্ত, এটা একদম সরলরেখার মতো, বৃত্ত 1 প্লাস কে ইন্টু বৃত্ত 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এই 1 নং বৃত্ত লিখবা, মানে লেফট সাইডটা, এরপর হচ্ছে প্লাস কে দিয়ে এই 2 নং বৃত্ত এটা লিখবা আর কি। বা তোমরা এরকম বলতে পারো যে এটাকে উল্টা করে লিখতে পারে যে বৃত্ত 2 প্লাস কে ইন্টু বৃত্ত 1 ইকুয়াল টু 0, এভাবে লিখলেও হয়, সমস্যা নাই। সো কে এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন কি বৃত্ত পাবো, বা বিভিন্ন 3 নং বৃত্তের সমীকরণ পাবো, ঠিক আছে। এরকম। তো দেখো এই সূত্রটা কিন্তু একদম আমাদের ওই সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের মতো একদম এরকম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে দুটো বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা এইভাবে বের করতে পারবো। হ্যাঁ, সো আসলে যদিও আসলে সত্যি কথা বলতে আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক কম করি, কারণ আমি আগেই বলছি যে এখানে দেখো বৃত্তের সমীকরণটা বা লেফট সাইডটা কত বড়, এখানে যদি তুমি কে দ্বারা গুণ করতে যাও আরও এটা জঘন্য আর চলে আসবে, বা অনেক বড় ক্যালকুলেশন। আমাদের আর কি আমরা বিভিন্নভাবে অঙ্ক করি, তবে শেখার জন্য আমি তোমাদের শেখাচ্ছি আর কি বিষয়গুলো, ঠিক আছে।
সো 6 নং এই যে বৃত্তের সমীকরণটা আছে এটা তোমাদের বইয়ে লেখা আছে, এই জন্য আমি দেখাই দিলাম। সো এটা তুমি যদি একটু মানটা বসাই দাও এরকম, ওরা এরকম বলে যে দেখো যদি আমি এটা বসাই তাহলে এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g on x প্লাস 2f1y f1y প্লাস c1 এটা ছিল প্লাস k ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0 এরকম হতে পারে। অথবা তুমি এরকম লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 এরকম প্লাস k ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g on x 2g on x প্লাস 2f1y প্লাস c1 হ্যাঁ এরকম ইকুয়াল টু 0 এটাও লেখা যায় আর কি। x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c2 প্লাস k ইন্টু x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g on x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0। সো এই দুইটার যে কোনটা তুমি ব্যবহার করতে হবে। এখানে অবশ্যই শর্ত হচ্ছে আমার k ইজ নট ইকুয়াল টু 0, কারণ k 0 হলে দেখো আমার 1 নং বৃত্তটা বাদ হয়ে যাবে। ধরো একটা যে কোনো একটা বৃত্ত মানে এটা শূন্য হয়ে যায়, তার মানে এটা কি 3 নংটা হয় 1 নং বৃত্ত হয়ে যাবে, না হয় 2 নং বৃত্ত হয়ে যাবে। সেটা তো হলে হবে না। হ্যাঁ, তো এই জন্য কেটা আমার 0 হতে পারে না, শর্তটা আগের মতোই রাখে। ঠিক আছে, সো এইভাবে তুমি করতে পারবা, কোনো সমস্যা না। যদিও আমাদের অন্য নিয়ম আছে যেটা তুমি মানে যেটা দিয়ে আমরা আসলে দুটি বৃত্তের স্থিতিবিন্দুময় বৃত্তের সমীকরণ বের করি আর কি। হ্যাঁ, সেটা আরও সহজ আর ছোটো নিয়ম, আমি এটা পরে দেখাবো। ঠিক আছে, সো আজানটা শেষ হোক। সো এটা আশা করি বুঝতে পারছো। তোমাদের বৃত্তের যে 6 নম্বর সমীকরণটা ছিল আর কি, দুইটা বৃত্তের স্থিতিবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি। সো এটা আমরা যদি বুঝতে পারি, আসলে যদিও আমরা এটা এই সূত্র দিয়ে করি না, সো আমরা হচ্ছে মেনলি অন্যভাবে করি আর কি। সো ম্যাথ করার সময় আমি তোমাদের এটা দেখাবো। তবে তোমাদের যদি কঠিন লাগে বা তোমাদের যদি মনে হয় এটা ইজি ওয়ে, তাহলে এটাতে করতে পারো। তবে এটা অনেক কঠিন হয়, কারণ দেখো কে দ্বারা এই পুরো বৃত্তের সমীকরণগুলিতে গুণ করি বা যে কোনো একটা বৃত্তের সমীকরণে গুণ করি, অবশ্যই ক্যালকুলেশনটা অনেক বাজে হবে বা বড় হবে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন দেখো আমাদের যদি 6 নম্বর বৃত্তের সমীকরণ শিখো, তাহলে আরেকটা বৃত্তের সমীকরণ শিখে চলো। সেটা হচ্ছে ধরো এরকম তোমাদের যদি আসলে তোমাদের মানে ম্যাথে বা তোমাদের বৃত্তে আমাদের বলতে পারো যে তোমাদের ম্যাথে বাংলাদেশের একজন গণিতবিদের নামও আছে। সো মানে তার একটা সূত্র আছে আর কি, বুঝতে পারছো, যে বাংলাদেশের একজন গণিতবিদের সূত্র আছে। সো সেটা হচ্ছে এরকম। সেটা বলার আগে আমি তোমাদের মানে ওনাকে বলা হচ্ছে এআর খলিফার সূত্র বলে ওইটাকে আর কি, বা ওনার নাম ছিল হচ্ছে আজিজুর রহমান খলিফা আর কি। ঠিক আছে, সো এটা আমাদের খুবই আর কি গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে একজন গণিতবিদের নাম এরকম ম্যাথে আছে। সো ঘটনাটা কি আসলে হয় কি, দেখো আমি সরলরেখার সমীকরণ যখন সরলরেখা তোমাদের পড়াচ্ছি তখন সবসময় বলছি যে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য তোমাকে মিনিমাম 2টা শর্ত লাগে, কারণ ওইখানে আমার মিনিমাম 2টা আননোন থাকে আর কি। সো 2টা আননোনের জন্য তোমাকে 2টা কন্ডিশন বা 2টা শর্ত বলে দিবে, তাহলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। যেমন y = mx + c এর ক্ষেত্রে আমাকে m বলে দিছে, মানে ঢালটা বলে দিছে, বা y কে কর্তৃক অংশ বলে দিছে আর কি, বা এরকম বিভিন্ন সরলরেখার ক্ষেত্রে আমরা দেখছি। সো সেমভাবে আমরা বলছিলাম বৃত্ত পড়ার সময় যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে, 3টা কন্ডিশন বা 3টা শর্ত বলে দিবে, কারণ আমার এখানে কি 3টা আননোন আছে। এখন কিভাবে 3টা আননোন আছে, যেমন দেখো তুমি যদি h, k, r দিয়ে করো, মানে আমরা যে বৃত্তের দ্বিতীয় সমীকরণ শিখছিলাম x - h² + y - k² = r², এখানে দেখো আমার 3টা আননোন আছে, একটা হচ্ছে h আছে, একটা k আছে, একটা r আছে। ঠিক আছে, বা অন্যভাবে তোমরা যদি আরেকটা বৃত্তের সাধারণ সমীকরণও দেখো, এখানেও কিন্তু আমার 3টা আননোন আছে। কীভাবে 3টা আননোন আছে, যেমন দেখো এখানে g আছে, f আছে, r আছে, c আছে। ঠিক আছে, gfc বলতে পারো তুমি। হ্যাঁ, তারপর সেই জন্য আমি বলছি যে একটা বৃত্তের সমীকরণের জন্য তোমার এই 3টা জিনিস জানা লাগে, মানে জি জানবা, এফ জানবা, দেন সি জানবা, দেন তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা, বা কে জানবা, এইচ জানবা, কে জানবা, আর জানবা, দেন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা। তার মানে কি আমার 3টা জিনিস লাগবে। এই 3টা জিনিসের জন্য ও আমাকে কি করবে, 3টা শর্ত বলে দেবে বা 3টা কন্ডিশন বলে দেবে। ওই 3টা কন্ডিশন যদি বলে দেয় তাহলে কি আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। 2টা বলে দিলে হবে না আর কি, মিনিমাম কি 3টা বলা লাগবে।
কিন্তু এই যে এ আর খলিফা বা আজিজুর রহমান খলিফা উনি একটা মানে অদ্ভুত টাইপের জিনিস আবিষ্কার করছে, অদ্ভুত টাইপের না আর কি, মানে উনি কী করছে যে যদি বৃত্তের সমীকরণে তোমাকে 2টা কন্ডিশন দেয় তাহলে তুমি বৃত্তের সমীকরণ বের করে দেবে, মানে 3টা বলে দেওয়ার দরকার নেই। সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। সো ইন জেনারেলি আমরা জানি যে তুমি যদি 3টা শর্ত বা কন্ডিশন না জানো তাহলে কখনোই তুমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে না, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। সো ওনার কাহিনীটা হচ্ছে, দেখো আমাদের নিয়ম অনুসারে বা স্বাভাবিকভাবে এরকম যে যদি একটা বৃত্ত, যেহেতু 3টা কন্ডিশন লাগবে, তাহলে অবশ্যই যদি একটা বৃত্ত 3টা বিন্দুগামী হয় তাহলে আমরা ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এটা একদম মানে সহজ কনসেপ্ট। বাট উনি কী করছে যে একটা বৃত্ত যদি 2টা বিন্দুগামী হয় তাহলে কী করতে পারে, উনি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারে। তেমনি এখানে কিন্তু কন্ডিশন 2টা, ও 3 বিন্দুগামী না, ও 2 বিন্দুগামী, তেমনি কন্ডিশন তোমাকে 2টা দিচ্ছে, তাহলে 2টা কন্ডিশন দিয়ে কি বৃত্তের সমীকরণ নির্ণয় করা সম্ভব? স্বাভাবিকভাবে সম্ভব না, তবে উনি এটাকে করে দেখাইছে আর কি, ঠিক আছে। সো এটাই আমরা দেখাবো যে এ আর খলিফার একটা বিশেষত্ব হলো, বা এ আর খলিফার যে স্যার আছে ওনার এর বিশেষত্ব হলো এ আর খলিফা সর্বপ্রথম মানে তোমাকে এমন একটা সূত্র বানাইছে যেখানে কিনা একটা বৃত্ত যদি কী হয় যে 2টা বিন্দুগামী হয় তাহলে আমরা সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। সো এখন এটাই আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখো এখন তুমি বলতে পারো ভাই আমরা তো এটা শিখছি, যেমন বৃত্তের 4 নং সমীকরণ শিখছিলাম যখন, বা লাস্ট ক্লাসে শিখছিলাম, আসলে ওখানে কিন্তু ছিল যে আমার ওই বৃত্তটার মানে যে ব্যাসের প্রান্তবিন্দু 2টা দেওয়া ছিল, কিন্তু এখানে এই 2টা জিনিস কিন্তু বা এই 2টা বিন্দু কিন্তু ব্যাসের প্রান্তবিন্দু হবে না। ব্যাসের প্রান্তবিন্দু ছাড়াও যদি অন্য যে কোনো 2টা বিন্দুগামী হয় তাহলে ওই বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো আর কি, ঠিক আছে। সো এখন ওইটাই আমি একটু দেখাচ্ছি। তাহলে দেখো আমরা মানে একটা বৃত্তের উপর যদি যে কোনো 2টা বিন্দু দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি কি ওই বৃত্তের সমীকরণ তৈরি করতে পারবা। সো ধরো এরকম ওরা বলে 7 নাম্বার যে এ আর খলিফা আর কি, এ আর খলিফা, বাউন্ডরা বলে এরকম আজিজুর বাংলা আর কি, আজিজুর রহমান আজিজুর রহমান খলিফা আর কি। ওনার সূত্রটা এরকম ছিল যে তোমাকে যে কোনো 2টা বিন্দু দেওয়া থাকলে মানে বৃত্তের উপর বা পরিধির উপর, বা একটা বিন্দু যে কোনো 2টা বিন্দুগামী হয় তাহলে এরকম মানে এটা হচ্ছে এরকম যে যে কোনো 2 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা হচ্ছে হেডলাইন আর কি, ঠিক আছে। ধরো এরকম তোমার একটা বৃত্ত আছে, আচ্ছা লাল কলম সমস্যা নাই, ধরো এটা আমার একটা বৃত্ত আছে, সো এটা ধরো আমরা একটা বৃত্ত, এখন এই বৃত্তটা ধরো আমার 2টা বিন্দুগামী আর কি। ধরো এটা হচ্ছে আমার এরকম x1 y1, আর এটা হচ্ছে ধরো আমার x2 y2। দেখো এরা কিন্তু বৃত্তের কি আমার ব্যাসের প্রান্তবিন্দু না, কারণ তুমি এদের যোগ করে দাও, দেখো আমার এই যোগ করলে এই সরলরেখাটা কি তোমার বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে অবশ্যই এরা কিন্তু ব্যাসের প্রান্তবিন্দু না, মানে যে কোনো একটা 2টা বিন্দু দেওয়া আছে এই বৃত্তের কি পরিধির উপর, ঠিক আছে, বা এই বৃত্তটা এই 2টা বিন্দুগামী। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো উনি এটাকে কি করছে যে এরকম লিখছে তার বৃত্তের সমীকরণটা, যেমন এখানে আমার x1 y1 যে x1 y1 আর x2 y2 বিন্দুগামী এটা, হ্যাঁ। সো এটা কিন্তু অবশ্যই ব্যাস না, এটা তোমার যে কোনো একটা জ্যা হতে পারে, যদি তুমি এটা যোগ করে দাও তাহলে এটা কিন্তু যে কোনো একটা জ্যা হতে পারে, অবশ্যই বৃহত্তম জ্যা না, মানে যে কোনো একটা জ্যা আর কি। তাহলে দেখো আমরা এটা শিওর হলাম যে এটা কিন্তু অবশ্যই ব্যাসের প্রান্তবিন্দু না, হ্যাঁ। যদি না হয় তাহলে আমরা কিন্তু করতে পারবো আর কি। সো দেখো তাহলে এরকম দেখছে ওরা যে এ আর খলিফার সূত্র হলো মানে যে কোনো তোমার যদি একটা বৃত্ত 2টা বিন্দুগামী হয়, মানে x1 y1 আর x2 y2 বিন্দুগামী হলে তাহলে বা তুমি বলতে পারো যে বৃত্তের পরিধির উপর যদি আমার কি হয় এরকম 2টা বিন্দু দেওয়া থাকে তাহলে কিন্তু আমি এ আর খলিফার সূত্র দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সো উনি এরকম বলছে, দেখো ঘটনাটা যে x1 y1 ও x2 y2 বিন্দুগামী
বৃত্তের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের সমীকরণ এরকম আর কি। এটা যদিও খুব বাজে একটা বৃত্তের সমীকরণ, আসলে মানে কোনো ক্রিটিক্যাল কনসেপ্টকে যদি তুমি শর্টকাটে লিখতে চাও ওটা অবশ্যই মানে একটু বাজে টাইপের হবে। যেমন এটা হচ্ছে এরকম x minus x1 x minus x2 প্লাস y minus y1 ইন্টু y minus y2। এটা কিন্তু একদম আগের মতোই, দেখো ওই যে পরিধির ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া ছিল ওইটার মতো আর কি। এরপর দেখো এক্সট্রা কি লেখছে প্লাস কে ইন্টু এরকম বলছে যে x minus x1 ইন্টু y minus y1 সরি y না x minus x1 ইন্টু এরকম বলছে যে y1 minus y2, এরপর লাগছে মাইনাস y minus y1 ইন্টু এরকম আর কি উল্টা আর কি x1 minus x2 এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। এইটা দেখো খুবই বাজে লাগতেছে, তাও আমি লিখে দিলাম আর কি। দেখো প্রথম অংশটা কিন্তু আগের মতোই ছিল, x minus x1। এই যে তোমাদের যে 4 নম্বর আমি শিখেছিলাম এখানে দেখো এই যে x minus x1 ইন্টু x minus x2 এটা ছিল প্লাস y minus y1 ইন্টু y minus y2 আর কি। ঠিক আছে, সো চেঞ্জটা আসছে কোথায়, এখানে আসছে। দেখো কি এর পরে কী বলছি, এটা আগে লিখছি x minus x1 ইন্টু লিখছে হচ্ছে তোমার এইখানে ধরো এইখানে ধরো y minus y2 বসাই দিচ্ছে আর কি। ঠিক আছে, বা এখানে ধরো y minus y2 বসাই দিচ্ছি বা উল্টা করে লিখছে আর কি। মাইনাস হচ্ছে তোমাদের এখানে y minus y1 ইন্টু কি এটার মধ্যে কি x1 minus x2 আর কি। ঠিক আছে, এখানে y minus y2 লিখছি হচ্ছে তোমার কি x এর সাথে মানে x minus x1 এর সাথে, আর এখানে তোমার কি করছি তোমাদের y minus y1 এর সাথে লিখছি কি আমি লিখছি হচ্ছে দেখো x minus x2 আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা তোমাদের, একটু উল্টা করে লিখছি। সো এখন এটার প্রমাণ যদি দেখতে চাও, এটা তাহলে কিসের সমীকরণ গেলে যদি তোমাকে কি বলে যে একটা বৃত্ত আমার x1 y1 আর x2 y2 বিন্দুগামী, বা একটা বৃত্তের পরিধির উপর দুটা বিন্দু দেওয়া আছে, তাহলে ওই বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো এয়ার খলিফার সূত্র দিয়ে আর কি। ঠিক আছে, সো এটা যদি প্রমাণটা একটু দেখতে চাও তাহলে এরকম। সো প্রমাণটা যদি একটু দেখো, যদিও সময় অনেক হয়ে গেছে। আচ্ছা একটু দেখাই দেই তাড়াতাড়ি করে, যখন প্রমাণটা যদি একটু দেখাই। ধরো আমার এটা একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, মানে ওই একটু আগে যে আঁকলাম এই বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে হবে। সো এইটা হচ্ছে আমার একটা বৃত্ত। এখন এই বৃত্তের উপর আমার ধরো দুইটা বিন্দু দেওয়া আছে আর কি। ঠিক আছে, এটা ধরো এ, এটা দেওয়া আছে x1 y1, আর একটা দেওয়া আছে ধরো এখানে এটা ধরো বি x2 y2, সেটা কমা আছে অবশ্যই। সো এখন দেখো যদি আমি এই দুটাকে যোগ করে দিই তাহলে ওরা কিন্তু ব্যাসের প্রান্তবিন্দু না, মানে যে কোনো দুটা বিন্দু, বা এই বৃত্তটা হচ্ছে আমার এ আর বি বিন্দুগামী আর কি। এটা আমি আগে বলছি, হ্যাঁ। সো একটা বৃত্তের উপর যা দুটা বিন্দু দিচ্ছে তোমাকে, আর কিছু বলে নাই। এখন এই বৃত্তটা হচ্ছে x1 y1 আর x2 y2 বিন্দুগামী আর কি। তাহলে এই বৃত্তের সমীকরণ আমাকে বের করতে হবে আর কি। সেটা যদি বের করতে চাই তাহলে আমি কি করি দেখো, আমি একটা কাজ করি, যেমন এইটাকে আমি মানে এবিকে দুই ভাগে ভাগ করি। সো ভাগ করতে হলে একটা মধ্যবিন্দু নিলাম এখানে আর কি। সো মধ্যবিন্দু নিয়ে দেখো আমি কি করি যে এখানে ধরো একটা মধ্যবিন্দু নিলাম হচ্ছে, আমি ধরো এটার মধ্যবিন্দু ধরো সি আর কি। ঠিক আছে, সি নিলাম, এটা হচ্ছে আমার সি বা মধ্যবিন্দু আর কি। ঠিক আছে, সো যদি এটা সি হয় তাহলে আমি কী করবো যে সি এ বা সিবির সঙ্গে একটা ব্যাসার্ধ নেই, মানে এ বিকে আমি ব্যাস ধরবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাস, তাহলে এটা কী হবে, আমার ব্যাসার্ধ হবে। তাহলে সি আর সিবি সমান ব্যাসার্ধ নিয়ে আমি কী করি একটা বৃত্ত আঁকি, দেখো কী হয় তাহলে এইরকম।
সো এই যে দেখো একটা তোমাদের এই বেগুনি কালার একটা কি হয়েছে বৃত্ত আঁকছি আমি এখানে, হ্যাঁ। সো এটা আসলে বিন্দুগামী হবে, আমার মাপটা ঠিক মতো নেওয়া নেই। সো এটা কি আমার এ আর বি বিন্দু দিয়ে গেছে, বুঝতে পারছো? মানে এই নীল কালার বা তুমি বলতে পারো এই বেগুনি কালার আমার বৃত্তটা, যেটা হচ্ছে আমার এ আর বি বিন্দু দিয়ে গেছে আর কি, বুঝতে পারছো? সো আমরা কী করছি যে সি বিন্দুতে পেন্সিল দিয়ে সি আর সি বি সমান ব্যাসার্ধ নিয়ে কী করছে একটা বৃত্ত এঁকে ফেলছে আর কি, সি করে নেয় আর কি। সো এখন দেখো আমার এই যে লাল বৃত্তটা ছিল এটার জ্যা হচ্ছে আমার এবি, আর এই যে তোমার বেগুনি কালার বৃত্ত ছিল এই বৃত্তের কিন্তু আমার ব্যাস হলো এবি, এটা বুঝতে পারছো? এটা কিন্তু আমার এই নীল বৃত্তের ব্যাস বা বেগুনি বৃত্তের ব্যাস, ঠিক আছে? যদি ব্যাস হয় তাহলে দেখো আমার ঘটনাটা এখানে কী হয়, তাহলে আপাতত তোমরা আশা করি বাকিটা বুঝে গেছো আর কি। সো এখন দেখো আমি কি করছি, মানে এই তোমাদের এবিটাকে কি করছি আমি এই বেগুনি বৃত্তের ব্যাস ধরে একটা বৃত্ত আঁকছি আর কি, ঠিক আছে? তাহলে আমার কি হবে, এ আর বি কি হবে, আমার ব্যাসের প্রান্তবিন্দু হবে অবশ্যই, কারণ আমি কি এবিকে ব্যাস ধরিতে বৃত্ত আঁকছি, তাহলে এ আর বি কি আমার ব্যাসের প্রান্তবিন্দু হবে। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু হয়, তাহলে দেখো আমার এই বেগুনি বৃত্তের কিন্তু আমি সমীকরণ বের করতে পারবো, কারণ আমরা 4 নম্বরে শিখছিলাম যে ব্যাসের যদি প্রান্তবিন্দু দেওয়া থাকে তাহলে আমরা ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, হ্যাঁ, এটা তো আমরা আগে থেকে জানি। সো এখন দেখো, সো এই ধরো এই বেগুনি কালার আমি বৃত্তকে বললাম 1 নং বৃত্ত আর কি, ঠিক আছে? সো এটা যদি হয়, ধরো এটা 1 নং বৃত্ত, এটার আমার 1 নং বৃত্তের দুইটা আমার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে আর কি, ঠিক আছে? সো এখন কারণ আমি কি এবিকে ব্যাস ধরছি, ব্যাস ধরলে কি আমার এ আর বিটা ব্যাসের প্রান্তবিন্দু হয়ে যাবে। সো 1 নং বৃত্ত, এখন দেখো এটা যদি আমার 1 নং বৃত্ত হয় তাহলে 1 নং বৃত্তের সমীকরণ আমি বের করতে পারবো, কারণ আমি জানি যে ব্যাসের প্রান্তবিন্দু দূরে যেতে থাকলে আমরা 4 নং সমীকরণ দিয়ে এটা সমীকরণ নির্ণয় করতে পারবো। আবার দেখো আমার এই এবিটা তুমি জ্যা বলো আর ব্যাস বলো, এবি কিন্তু একটা সরলরেখা, যদি সরলরেখা হয় তাহলে কিন্তু এই দেখো সরলরেখা দুটা বিন্দু কি দেখো x1 y1 আর x2 y2, তাহলে দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ দিয়ে আমি কিন্তু এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে আমি 1 নং বৃত্ত পাইতেছি, ধরো এটা আমার 2 নং সরলরেখা, 2 নং সরলরেখার সমীকরণ কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারি একদম সহজে। সো লাস্টলি দেখো আমার এই যে লাল বৃত্তটা ছিল যেটা সমীকরণ আমার নির্ণয় করতে হবে, ও কী করছে দেখো 1 নং বৃত্ত আর 2 নং সরলরেখার যে ছেদবিন্দু দুটো আছে এ আর বি, এই ছেদবিন্দুকে আমি একটু আগে আমি তোমাদের শিখাইছি যে এখানে 6 নাম্বার যেটা তোমাদের 5 নাম্বার শিখেছিলাম, যেটা যে 1 নং সরলরেখা ও 2 নং বৃত্তের 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দু আমি বৃত্তের সরলরেখার সমীকরণ কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এখানে কিন্তু ঘটনাটা এমন হয়েছে, আমি কি করতে পারি 1 নং বৃত্ত বের করতে পারি, কীভাবে বের করতে পারি, ওই ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে ওইটা দিয়ে। 2 নাম্বার হচ্ছে আমি কি করতে পারি এখানে আমার সরলরেখার সমীকরণ বের করতে পারবো, কারণ এখানে আমার কি আছে যে সরলরেখার কি দুইটা বিন্দুগামী, তাহলে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে দুইটা বের করতে পারলে আমার 3 বা এই লাল বৃত্তটা বা 3 নম্বর যে বৃত্তটা আছে এটার সমীকরণ আমি কীভাবে বের করতে পারবো, দেখো আমার এখানে 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের কিন্তু আমি সমীকরণ শিখছি আর কি একটু আগে, তাহলে সেভাবে আমি কিন্তু করতে পারবো, হ্যাঁ। সো মানে এই সূত্রটা দিয়ে তোমাদের যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা এটা দিয়ে করতে পারবো, এটা দিয়ে কিন্তু আমার এই লাল বৃত্তটা বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই নিয়মে আমরা আগাবো, মানে 1 নং বৃত্ত ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে? সো মানে কাহিনী হচ্ছে তোমাদের যে দুইটা জিনিস আমি আগে মানে 4 আর 6 নাম্বারটাকে একত্র করে দিয়েছে, এটা 4 আর 5 নাম্বারটা, 5 নাম্বার ছিল আমার এইটা তোমাদের এটা শিখছি আর কি, আর 4 নাম্বার শিখছিলাম হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে। সো এই দুইটাকে একত্র করে তোমাদের এই জাস্ট এয়ার খলিফা যা আজিজুর রহমান খলিফা স্যার একটু চালাকি করে লিখে দিছে আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ঘটনা। তাহলে এটাকে আমি একটু তোমাদের একটু পরে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, আমাদের সময় হয়ে গেছে এখন।